এখন আমরা শুরু করব কি? এখন আমরা শুরু করব হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় কি? ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। অর্থাৎ ইংরেজদের যে শাসন আমল, এই শাসন আমলে বাংলার প্রতিরোধ, বাঙালিরা তো অবশ্যই প্রতিরোধ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ, নবজাগরণ, সংস্কার আন্দোলন। এটা কখন শুরু হয়? যখন থেকে হচ্ছে ইংরেজরা ভালোভাবে শোষণ করা শুরু করে। অর্থাৎ 18 ও 19 শতক জুড়ে এই অঞ্চলের আর্থসামাজিক ও রাজনীতিতে এক নতুন ভাবধারার উন্মেষ ঘটে। আচ্ছা, এখন প্রতিরোধ আন্দোলন প্রথমে আমরা যদি পড়তে চাই, প্রতিরোধ আন্দোলনে কি সব থেকে প্রথম আন্দোলন হয় ফকির সন্ন্যাসী আন্দোলন। তাহলে এখন আমরা জানব ফকির সন্ন্যাসী আন্দোলন সম্পর্কে। বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন। পলাশীর যুদ্ধে 15 থেকে 20 বছর থেকে এই আন্দোলনের শুরু হয়। যদি বলে পলাশীর যুদ্ধে কত থেকে কত বছরে এই আন্দোলনের শুরু হয়, 15 থেকে 20 বছর পর থেকে, পলাশীর যুদ্ধের 15 থেকে 20 বছর পর থেকে ফকির সন্ন্যাসী আন্দোলন শুরু হয়। নবাব মীর কাসিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফকির সন্ন্যাসীদের সাহায্য চান। এই ডাকে সাড়া দিয়ে ফকির সন্ন্যাসীরা নবাবের পক্ষে যুদ্ধ করেন। যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে গেলেও ফকির সন্ন্যাসীরা তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে। নবাবকে সাহায্য করার কারণে ইংরেজরা তাদের গতিবিধির প্রতি কড়া নজর রাখতে থাকে। চিরচারিত রীতি অনুযায়ী ফকির সন্ন্যাসীরা ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ধর্মীয় উৎসব, তীর্থস্থান দর্শন উপলক্ষে সারা বছর তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াত। তাদের সঙ্গে নিরাপত্তার জন্য নানা ধরনের হালকা অস্ত্রও থাকত। বাংলার ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তারা ছিল স্বাধীন এবং মুক্ত, কিন্তু ইংরেজ সরকার তাদের অবাধ চলাফেরায় বাধার সৃষ্টি করতে থাকে। তীর্থস্থান দর্শনের উপর কারারোপ করে, ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকেও বেআইনি ঘোষণা করে। তাছাড়া তাদের ডাকাত দস্যু বলে আখ্যায়িত করে থাকে। ফলে ক্ষুব্ধ হয়ে ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে একটি দীর্ঘ আন্দোলন শুরু করে। এই দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয় বিদ্রোহী ফকির দলের নেতা, নাম ছিল মজনু শাহ। তাহলে আমরা এখন কি জানতে পারি? বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল মজনু শাহ, ইম্পর্টেন্ট। আর সন্ন্যাসী নেতার নাম ছিল ভবানী পাঠক। তাহলে আন্দোলনটার নাম ছিল কি? ফকির সন্ন্যাসী আন্দোলন। সন্ন্যাসী হচ্ছে হিন্দুরা, ফকির হচ্ছে মুসলমানরা। তো ফকিরদের নেতা ছিল মজনু শাহ আর সন্ন্যাসীদের নেতা ছিল ভবানী পাঠক। তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠি, জমিদারদের কাছারি ও নায়েব গোমস্তার বাড়ি। 1760 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ গঠন করে। তাহলে যদি প্রশ্ন আসে যে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সন্ন্যাসীরা কত সালে বা কোথায় প্রথম যুদ্ধ বিদ্রোহ শুরু করে? 1760 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। 1770 সাল ছিল না তখন, 1760। তো 1771 সালে মজনু শাহ উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করে। 1777 থেকে 1786 সাল পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ জেলায় ইংরেজদের সঙ্গে মজনু শাহ বহু সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ একবার লিপ্ত হয় শুধু সন্ন্যাসীরা 1760 সালে, আর 1771 সাল থেকে 1777 সাল, 1786 সাল পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ জেলায় ইংরেজদের সাথে অনেকবার মজনু শাহের সংঘর্ষ হয়। তার যুদ্ধকৌশল ছিল গেরিলা যুদ্ধ পদ্ধতি, আতর্কিত আক্রমণ করে নিরাপদ সরে যাওয়া। অর্থাৎ মজনু শাহের যুদ্ধকৌশল ছিল গেরিলা পদ্ধতি এবং আতর্কিত আক্রমণ করে নিরাপদে সরে যাওয়া। মানে আতর্কিত করে আক্রমণ করতো, আবার যখন পারতো না নিরাপদে সরে যেত। এটাই ইংরেজদের পক্ষে তাকে চূড়ান্তভাবে পরাজিত করা কখনোই সম্ভব হয়নি। তিনি 1787 সালে মৃত্যুবরণ করলে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করে মুসা শাহ, সোবান শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির। এই নেতারা কয়েক বছর ইংরেজ প্রশাসনকে ব্যতিব্যস্ত করে রাখেন।
1800 সালে তারা চূড়ান্তভাবে পরাজিত হন। অপরদিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক 1747 সালে লেফটেন্যান্ট ব্রেনারের নেতৃত্বে একটি দল ব্রিটিশ সৈন্যের আক্রমণে 2 সহকারী সহ নিহত হন। সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিনি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে। তাহলে আমাদের যদি বলে ফকির সন্ন্যাসী আন্দোলনের অবসান কিভাবে ঘটে, তাহলে আমরা বলবো ফকির আন্দোলন কিভাবে অবসান ঘটে। ফকির আন্দোলন অবসান ঘটে হচ্ছে 1757 সালে যখন মজনু শাহ মৃত্যুবরণ করেন এবং তারপরে তার উত্তরসূরি মুসা শাহ, সোবান শাহ ইত্যাদি যারা ফকির আসেন তারাও না পারায় 1800 সালে চূড়ান্তভাবে কি করেন, পরাজিত করে। এখানে কি করেন, ফকিরদের চূড়ান্তভাবে তারা পরাজিত হয়। ও অন্যদিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক 1787 সালে চূড়ান্তভাবে লেফটেন্যান্ট ব্রেনারের নেতৃত্বে ব্রেনারের নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্য আক্রমণে 2 সহকারী সহ নিহত হন। নিহত হওয়ার পর ফকিরদের যিনি প্রধান নেতা ভবানী পাঠক তিনিও নিহত হন, তাই এই আন্দোলনে অস্তমিত হয়। এখন আমরা জানব তিতুমির সম্পর্কে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট রেসপেক্টেবল পারসন। তিতুমির মীর নিসার আলী ওরফে তিতুমির 24 পরগনা জেলার বারাসাত মহকুমার গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা যদি বলি তিতুমিরের জন্মগ্রহণ কোথায়, মীর নিসার আলী ওরফে তিতুমির 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 19 শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। বাংলায় তার 2টি ধারা প্রবহমান ছিল, যার একটি ওহাবি বা মোহাম্মদী আন্দোলন, অপরটি ফরায়েজি আন্দোলন নামে খ্যাত। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট বলা যায় যে 19 শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে 2টা ধর্মীয় সংস্কার আন্দোলন হয়। একটার নাম কি, একটার নাম হচ্ছে ওহাবি বা মোহাম্মদী, আরেকটার নাম কি, অপরটির নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। তো উভয় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল, ধর্মীয় সংস্কার দূর করে মুসলিম সমাজ সংস্কার করা। বাংলায় ওহাবিরা অর্থাৎ মুহাম্মাদি আন্দোলন, যেটা ওহাবিরা তিতুমিরের নেতৃত্বে সংগঠিত হয়। তিতুমিরের নেতৃত্বে পরিচালিত তারেকি মোহাম্মদিয়া বা ওহাবিয়া আন্দোলন ছিল উত্তর ভারতে সৈয়দ আহমেদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত। পরীক্ষা যদি আসে তারেকি মোহাম্মদিয়া বা ওহাবি আন্দোলন কার নেতৃত্ব হয়, তিতুমিরের নেতৃত্ব হয় এবং ভারতের সৈয়দ আহমেদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত। তাহলে কার ভাবধারায় অনুপ্রাণিত হয় তারেকি মোহাম্মদিয়া, সৈয়দ আহমেদ শহীদের, ভারতের। আর কে এটার নেতৃত্ব দেন, তিতুমির। 1827 সালে তিতুমির হজ শেষে ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করে। তাহলে তিতুমির কত সালে হজ শেষ করে আত্মনিয়োগ করেন ধর্ম সংস্কারে? 1827 সালে। তার এই ধর্মীয় সংস্কার আন্দোলনে বহু মুসলমান, বিশেষ করে 24 পরগনা এবং নদিয়া জেলার বহু কৃষক তাঁতি সাড়া দেয়। ফলে জমিদাররা প্রজাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের প্রতি নির্যাতনমূলক আচরণ শুরু করে। তিতুমির এই অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে সুবিচার চেয়ে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনিও তার অনুসারীরা সহস্র প্রতিরোধের পথ অবলম্বন করেন। 1831 সালে নারকেলবাড়িয়া গ্রামে তিতুমির তার প্রধান ঘাঁটি স্থাপন করেন। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে 1831 সালে কোথায়, নারকেলবাড়িয়া গ্রামে তিতুমির তার প্রধান ঘাঁটি স্থাপন করেন। তিতুমিরের প্রধান ঘাঁটি কোথায় ছিল? নারকেলবাড়িয়ায়। কত সালে স্থাপন করেন এটা? 1831 সালে। নির্মাণ করেন শক্তিশালী একটি বাঁশের কেল্লা। তাহলে তিতুমিরের বাঁশের কেল্লা গোলাম মাসুদের নেতৃত্বে গড়ে তোলেন সুদক্ষ শক্তিশালী লাঠিয়াল বাহিনী। তাহলে কার নেতৃত্বে সুদক্ষ শক্তিশালী লাঠিয়াল বাহিনী গঠন করেন? গোলাম মাসুমের নেতৃত্বে। ইংরেজ জমিদার নীলকরদের দ্বারা নির্যাতিত কৃষকরা দলে দলে তিতুমিরের বাহিনীতে যোগ দিলে ধর্ম সংস্কারের আন্দোলন একটি ব্যাপক কৃষক আন্দোলনের রূপ নেয়।
ফলে শাসক, জমিদার শ্রেণী কৃষকদের সংবদ্ধতা এবং তিতুমিরের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত 1831 সালে তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। তো বিশাল সেনাবাহিনী প্রেরণ করার পর মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমির, নারিকেলবাড়িয়া, বাঁশের কেল্লা আক্রমণ করে। ইংরেজদের কামান বন্দুকের সামনে বীরের মতো লড়াই করে পরাজিত হয় তিতুমির বাহিনী, কারণ তাদের কামান বন্দুকের সামনে তো তিতুমিরের বাঁশের কেল্লা, লাঠিয়াল বাহিনী তো আর পারবে না। তিনি যুদ্ধে নিহত হন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। তিতুমির ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ইংরেজদের মধ্যে গোলাবারুদ, নীলকর জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তার বাঁশের কেল্লা ছিল দুঃসাহস আর দেশপ্রেমের প্রতীক, যা যুগে যুগে বাঙালি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাহস জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমিক হতে, প্রেরণা জুগিয়েছে স্বাধীনতার পথে এগিয়ে যেতে। এতক্ষণ আমরা জানলাম তিতুমিরের সংগ্রাম, এখন আমরা জানবো নীল বিদ্রোহ। আসলে নীল বিদ্রোহটা কি, এটা একটু ভালোভাবে জানতে হবে। ইংরেজরা এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, এটা আমরা জানি। উপমহাদেশের শাসকদের দুর্বলতার সুযোগে তারা এদেশে শাসক হয়ে ওঠে, এটাও আমরা জানি। তবে ব্যবসায়িক বুদ্ধিতে সবসময় তারা সজাগ ছিল। ব্যবসায়িক ঝুঁকির কারণেই তাদের বাংলা উর্বর ফসলের ক্ষেতে দৃষ্টি পড়ে, অর্থাৎ তারা যে ঝুঁকিটা কাটাতে তারা কি করে, বাংলার উর্বর ফসলের দিকে তারা নজর দেয়। তারা এই উর্বর ক্ষেতগুলোতে খাদ্য ফসলের পরিবর্তে বাণিজ্য ফসল উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে। অর্থাৎ খাদ্য ফসল মানে কি, যেটা খাদ্যই উৎপাদন হবে, আর বাণিজ্য বা বাণিজ্য ফসল মানে যে ফসলটা অত্যন্ত লাভজনক হবে। সেটা কি ছিল, মানে কি বাণিজ্যিক ফসল, সেটা ছিল নীল ছিল তাদের সেই বাণিজ্যিক ফসল। ওই সময়ে নীল ব্যবসা ছিল খুব লাভজনক ব্যবসা। তাহলে ইংরেজদের সবথেকে লাভজনক ব্যবসা কোন ছিল? নীল ছিল সবথেকে লাভজনক ব্যবসা। বস্তুত বস্ত্রশিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে কাপড় রং করার জন্য ব্রিটেনে নীলের চাহিদা খুব বেড়ে যায়। অর্থাৎ কি রং করার জন্য, মানে নীলের চাহিদাটা আসলে কেন বাড়ে? নীলের চাহিদাটা বাড়ে বস্তুত বস্ত্রশিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে কাপড় রং করার জন্য ব্রিটেনের নীলের চাহিদা খুবই বেড়ে যায়। তাছাড়া আমেরিকার ব্রিটিশ উপনিবেশিকগুলো স্বাধীন হয়ে যাওয়ার কারণে ইংরেজ বণিকদের সেখানকার নীল চাষ বন্ধ হয়ে যায়। ফলে বাংলা হয়ে ওঠে নীল সরবরাহের প্রধান কেন্দ্র। তাহলে নীল সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে বাংলা কীভাবে হয়ে ওঠে? কারণ আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলো স্বাধীন যাওয়ার কারণে ইংরেজ বণিকদের সেখানে নীল চাষ হওয়া বন্ধ হয়ে যায়। তারপরে তারা কি করে, বাংলায় নীল চাষ করা শুরু করে। 1770 থেকে 1780 সালের মধ্যে ইংরেজ আমলে বাংলাদেশে নীল চাষ শুরু হয়। এটাও একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ যে কত সাল থেকে কত সালে বাংলায় নীল চাষ শুরু হয়? 1770 থেকে 1780, প্রায় 10 বছর। নীল চাষের জন্য নীলকররা কৃষকদের সর্বোৎকৃষ্ট জমি বেছে নিত। অর্থাৎ এই নীল চাষের জন্য কৃষকদের সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো যে জমি সেটা নীলকররা বেছে নিত। কৃষকদের নীল চাষের জন্য অগ্রিম অর্থ গ্রহণে বাধ্য করা হতো। আর একবার এই দাদন গ্রহণ করলে, মানে অগ্রিম অর্থ গ্রহণ করলে সুদে আসলে যতই কৃষকরা ঋণ পরিশোধ করুক না কেন, বংশ পরম্পরায় কোনো দিনই এই রোধ শোধ হতো না। ওটা পলিসি। নীল চাষে কৃষকরা রাজি না হলে তাদের উপর চরম অত্যাচার চালানো হতো। বাংলাদেশে নীলের ব্যবসা ছিল একচেটিয়া ইংরেজ বণিকদের। অর্থাৎ বাংলাদেশে নীল ব্যবসা কাদের ছিল? একচেটিয়া ইংরেজদের। ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদিয়া, মুর্শিদাবাদে ব্যাপক নীল চাষ হতো। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নীল চাষেরও খরচ বৃদ্ধি পায়। নীলকররা বিষয়টি বিবেচনায় রাখত না। তাছাড়া প্রথম দিকে তারা চাষিদের বিনামূল্যে নীল বীজ সরবরাহ করলেও পরের দিকে তারা তা বন্ধ করে দেয়। ফলে নীল চাষ অব্যাহত রাখা চাষিদের জন্য অসম্ভব হয়ে পড়ে। উপযুক্ত বঞ্চনার হাত থেকে চাষিদের বাঁচানোর জন্য কোনো উপায় ছিল না। আইন ছিল তাদের নাগালের বাইরে। আইন যারা প্রয়োগ করবেন সেসব বিচারকদের বেশিরভাগই ছিল নীলকরদের স্বদেশী বা বন্ধু। আবার নীলকররাও অনেক সময় নিজেরাই অবৈনতিক বা আনারি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেতেন। অর্থাৎ নীলকররাই ছিল শাসক, আর তাদের বিরুদ্ধে কে আইন চালাবে?
ফলে আইনের আশ্রয় বা সুবিধার পাওয়া চাষির জন্য ছিল অসম্ভব। এমত অবস্থায় নীলকর সাহেবরা বাংলা গ্রামাঞ্চলে শুধু ব্যবসায়ী রূপে নয়, দোর্দণ্ড প্রতাপশালী এক অভিনব অত্যাচারী জমিদার রূপেও আত্মপ্রকাশ করে। এরা এতটাই নিষ্ঠুর আর বেপরোয়া হয়ে উঠেছিল যে অবাধ্য নীল চাষিকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করত না। শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাওয়া নীল চাষিরা 1859 সালে প্রচণ্ড বিদ্রোহে ফেটে ওঠে। তাই কত সালে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 সালে। গ্রামে গ্রামে কৃষকরা সংগঠিত হয় এবং ঐক্যবদ্ধ হতে শুরু করে। এসব বিদ্রোহে নেতৃত্ব দেয় নীল চাষিরাই। যশোরে নীল বিদ্রোহের নেতা ছিল নবীন মানব, বেনি মাধব নামে দুই ভাই। হুগলিতে নেতৃত্ব দেন বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। নদিয়ায় ছিলেন মেঘনা সর্দার এবং নদিয়ার চৌগাছায় বিদ্রোহের নেতৃত্ব দেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই। স্থানীয় পর্যায়ে এই নেতৃত্বে বাংলায় কৃষক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। কারা কারা নেতৃত্ব দেন এটা একটু জেনে রাখলে মনে হয় ভালো। আচ্ছা, যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব ও বেনি মাধব নামে দুই ভাই। হুগলিতে নেতৃত্ব দেন বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। নদিয়ায় ছিলেন মেঘনা সর্দার এবং নদিয়ার চৌগাছায় বিদ্রোহের নেতৃত্ব দেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই। স্থানীয় পর্যায়ে এই নেতৃত্ব বাংলার কৃষক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। কৃষকরা নীল চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়, এমনকি তারা ইংরেজ ম্যাজিস্ট্রেটের আদেশে অগ্রাহ্য করে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নীল চাষিদের পক্ষে সহানুভূতি মনোভাব প্রকাশ করতে থাকে। বিভিন্ন পত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ, ভাই অনেক ইম্পর্টেন্ট ভাই, এটাই ইম্পর্টেন্ট। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকের কাহিনী চারদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই নীল বিদ্রোহ নিয়ে একটি নাটক তৈরি করা হয়। নাটকটি তৈরি করেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র কি করেন? নীল দর্পণ নামে একটা নাটক তৈরি করেন। সেটা চারদিকে ছড়িয়ে পড়ে, সেটা মানুষের চোখে বাঁধতে থাকে। শেষ পর্যন্ত বাংলার সংগ্রামী কৃষকদের জয় হয়। 1861 সালে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট যে কত সালে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। 1861 সালে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে। এই কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হতো। অর্থাৎ কৃষকরা যদি চাইতো তাহলে কি ইন্ডিগো কমিশন বা নীল কমিশন কৃষকরা যদি চাইতো নীল চাষ করতো, আর যদি তারা না চাইতো তাহলে নীল চাষ তারা করতো না, শেষ। তাছাড়া ইন্ডিগো কন্ট্রাক্ট বাতিল হয়। এর পরিপ্রেক্ষিতে নীল বিদ্রোহের অবসান হয়। পরবর্তীকালে নীলের বিকল্প কৃত্রিম নীল আবিষ্কার হওয়ায় 1882 সালে এদের নীল চাষ চিরতরে বন্ধ হয়। এতদিন তারা অত্যাচার করে যে নীলের জন্য, সেই নীল কৃত্রিম নীল আবিষ্কার হয়। সেটা কত সালে হয়? 1892 সালে। তারপর থেকে দেশে কি করে? নীল বিদ্রোহ বা নীল চাষ করা বন্ধ হয়ে যায়। ফরায়েজি আন্দোলন। তো আমরা তিতুমিরে দেখলাম যে দুইটা ধর্ম সংস্কার আন্দোলন, একটা হচ্ছে ওয়াহাবি বা মোহাম্মদিয়া আন্দোলন, আর একটা হচ্ছে ফরায়েজি। তো আমরা ওহাবি বা মোহাম্মদিয়া দেখলাম তিতুমিরের আন্ডারে। তো ফরায়েজি আন্দোলনটা এখন দেখি, ধর্মীয় সংস্কার আন্দোলন। ফরায়েজি আন্দোলন প্রতিষ্ঠিত হয় হাজী শরীয়তুল্লাহ বৃহত্তর মাদারীপুর জেলার শাসনমাইল গ্রামে 1882 সালে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? হাজী শরীয়তুল্লাহ বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার গ্রামে 1782 সালে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ 20 বছর মক্কায় অবস্থান করেন। সেখানে তিনি ধর্মের উপর লেখাপড়া অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। এটা দেওয়া লাগবে না। অর্থাৎ ফরায়েজি আন্দোলন কে প্রতিষ্ঠা করেন? ফরায়েজি আন্দোলন প্রতিষ্ঠা করেন ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ কোথায় থাকে? বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার শাসমাইল গ্রামে। কত সালে জন্মগ্রহণ করেন? 1782 সালে। সবথেকে ইম্পর্টেন্ট, তিনি মক্কায় কত সাল অবস্থান করেন? 20 বছর অবস্থান করেন।
তো সেখানে তিনি ইসলাম ধর্মের উপর লেখাপড়া ও অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাদের মধ্যে অন-ইসলামিক রীতিনীতি, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে। ইসলাম ধর্মকে কুসংস্কার আর অনাচার মুক্ত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন। এই প্রতিজ্ঞার বশবর্তী হয়ে 19 শতকের প্রথমার্ধে তিনি এক ধর্মীয় সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন। হাজী শরীয়তুল্লাহর এই সংস্কার আন্দোলনের নামই ফরাইজি আন্দোলন। অর্থাৎ হাজী শরীয়তুল্লাহ মক্কা থেকে আসে, দেখেন যে বাংলার মানুষরা বিভিন্ন কুসংস্কারে লিপ্ত হন, দুরাচারে লিপ্ত হন। তো এটা থেকে ভালো করার জন্য তিনি কি করেন, 19 শতকের প্রথমার্ধে শুরুতে একটা ধর্মীয় সংস্কার আন্দোলন তৈরি করেন। সেটা হচ্ছে ফরাইজি আন্দোলন, যার প্রতিষ্ঠাতা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি শব্দের আরবি শব্দ হচ্ছে ফরাইজি শব্দটি আরবি শব্দ ফরজ বা অবশ্যই কর্তব্য থেকে এসেছে। তার ফরাইজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে। যারা ফরজ পালন করেন তারাই ফরাইজি। তাহলে এটা তো আসতে পারে যে ফরাইজি কারা, যারা ফরজ পালন করেন তাই ফরাইজি। আর বাংলায় যারা হাজী শরীয়তুল্লাহর অনুসারী ছিলেন, ইতিহাসে শুধু তাদেরকে ফরাইজি বলা হয়ে থাকে। অর্থাৎ ফরাইজি কাদের বলা হয়ে থাকে, অর্থাৎ যারা হাজী শরীয়তুল্লাহর অনুসারী ছিলেন তাদেরকে বাংলায় কি বলা হয়, এখানে ফরাইজি বলা হয়। ইসলাম অনুমোদিত সব বিশ্বাস, আচার আচরণ, অনুষ্ঠান ত্যাগ করে ইসলাম ধর্মে যা অবশ্য করণীয় তা পালন করার জন্য তিনি মুসলমানদের সমাজকে আহ্বান জানান। তিনি বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন মেনে নিতে পারেননি। তিনি ইংরেজ রাজত্বকে সমালোচনার চোখে দেখতেন। তিনি ভারতবর্ষকে দারুল হারব অর্থাৎ বিধর্মী দেশ বলে ঘোষণা করেন। তাহলে কে বিধর্মীর দেশ বলে ঘোষণা করেন? ভারতকে হাজী শরীয়তুল্লাহ। এবং হাজী শরীয়তুল্লাহ বাংলাকে কি বলে ঘোষণা করেন? দারুল হারব বা বিধর্মীর দেশ। বা এটাও আসতে পারে দারুল হারব মানে কি? দারুল হারব মানে হচ্ছে বিধর্মীর দেশ, বা বিধর্মীর দেশ মানে কি? দারুল হারব। তিনি বিধর্মী বিজাতীয় শাসিত দেশে জুমা এবং 2 ঈদের নামাজ বর্জনের জন্য তার অনুসারী মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন। বাংলার শোষিত, নির্যাতিত, দরিদ্র, রায়ত, কৃষক, তাঁতি, তেলি সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেন। শরীয়তুল্লাহর উপর দরিদ্র জনগোষ্ঠীর আস্থা, বিশ্বাস ও তার যে তার উপর যে অসাধারণ সাফল্য নিম্ন শ্রেণীর জনগণের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তোলে। মুসলমানদের ধর্মীয় আচরণ অনুষ্ঠানে জমিদাররা বাধা প্রদান করতে থাকে। তিনি প্রজাদের অবৈধ কর দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং জমিদারদের সব অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে থাকেন। দেশ জুড়ে অভাব দেখা দিলে তিনি নুন ভাতের দাবিও উপস্থাপন করেন। জমিদার শ্রেণী নানা অজুহাতে ফরাইজি প্রজাদের ওপর অত্যাচার শুরু করলে প্রজাদের রক্ষার জন্য তিনি লাঠিয়ান বাহিনী গঠন করেন। অর্থাৎ দ্বিতীয়বারের মতো তিতুমিরের পরে ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ কী করেন? এই লাঠিয়াল বাহিনী গঠন করেন। 1839 সালে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়। 1840 সালে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ কত সালে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়? 1839 সালে। 1840 সালে তিনি মৃত্যুবরণ করেন। কে মৃত্যুবরণ করেন? 1840 সালে মৃত্যুবরণ করেন হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তার মৃত্যুর পর ফরাইজি আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন তার যোগ্য পুত্র মোহাম্মদ মহসিন উদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া। তাইলে হাজী শরীয়তুল্লাহ মারা গেছে, তার উত্তরসূরিকে দুদু মিয়া। দুদু মিয়া মানে হচ্ছে তার লাক নাম, তার আসল নাম হচ্ছে মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি 1819 সালে জন্মগ্রহণ করেন। পিতার মতো তিনি পণ্ডিত না হলেও তার সাংগঠনিক ক্ষমতা ছিল অসাধারণ। দুদু মিয়ার নেতৃত্বে ফরাইজি আন্দোলন একাধারে ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকশ্রেণী শোষণ মুক্তির সশস্ত্র সংগ্রামে পরিণত হয়, যার ফলে এই আন্দোলনের চরিত্র শেষ পর্যন্ত শুধু ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রইল না। ইংরেজ শাসকদের চরম অর্থনৈতিক শোষণে বিপর্যস্ত বাংলার কৃষক এই আন্দোলনের মাধ্যমে শোষণ বিরোধী প্রত্যক্ষ ভূমিকায় অবতীর্ণ হলো। নীলকর সাহেবদের নির্যাতন থেকে বাঁচার জন্য হাজার হাজার কৃষক
ও শত শত জমিদার ফরাইজি আন্দোলনে যোগদান করেন। দুদু মিয়া ছিলেন ফরাইজিদের গুরু বা ওস্তাদ। তাহলে ফরাইজিদের গুরুকে দুদু মিয়া। দুদু মিয়া মানে হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে আমরা মহসিন উদ্দিন নামে চিনি। তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। পিতার মৃত্যুর পর তিনি শান্তিপ্রিয় নীতি পরিহার করে সহস্র সংগ্রামে লিপ্ত হন। অর্থাৎ তার পিতা হাজী শরীয়তুল্লাহ ছিলেন খুবই শান্ত প্রকৃতির, এবং তিনি পিতার মৃত্যুর পর শান্তিপ্রিয়তা পরিহার করেন এবং সহস্র সংগ্রামে লিপ্ত হয়ে পড়েন। ফরাইজিদের প্রতিরোধ সংগ্রামে দৃঢ় এবং শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিজে লাঠিয়াল চালনা শিক্ষা লাভ করেন। তার পিতার আমলে লাঠিয়াল জালালউদ্দিন মোল্লাকে সেনাপতি নিয়োগ করে তিনি এক সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। অর্থাৎ তার পিতার আমলের যিনি লাঠিয়াল বাহিনী জালালউদ্দিন মোল্লা, এই জালালউদ্দিন মোল্লাকে তিনি কী করেন? সেনাপতি নিয়োগ করে সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। এর উদ্দেশ্য ছিল জমিদারি অবৈধ কর আরোপ এবং যশোর, মুর্শিদাবাদ, নদিয়া প্রভৃতি মুসলমান প্রধান অঞ্চল নীল চাষের জন্য ছিল উৎকৃষ্ট। সুতরাং এই অঞ্চলে নীলকরদের অত্যাচারের মাত্রা ছিল দুঃসহ। তার নেতৃত্ব গ্রাম অঞ্চলে স্বাধীন গঠন করা হয়েছিল। কৃষক প্রজাসাধারণকে নিয়ে স্বাধীন সরকারের একটি সেনাবাহিনী লাঠিয়াল বাহিনীও গঠন করা হয়েছিল। ফরাইজিদের সরকার ব্যবস্থায় পূর্ব বাংলাকে কতগুলো হলকা বা এলাকায় বিভক্ত করা হয়। ফরাইজিদের সরকার ব্যবস্থায় পূর্ব বাংলাকে কতগুলো হালকা বা হলকা বা এলাকায় বিভক্ত করা হয়। দুদু মিয়া তার অনুসারীদের নিয়ে দীর্ঘকালব্যাপী জমিদার নীলকর সরকারের বিরুদ্ধে এই সংগ্রাম চালিয়ে যান। দেশীয় জমিদাররা বিদেশি ইংরেজ ও সরকার নীলকর সাহেবদের সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে একের পর এক ফৌজদারি আমল দায়ের করতে থাকে, কিন্তু দুদু মিয়ার বিরুদ্ধে সাক্ষী না পেয়ে বারবার তাকে মুক্তি দিতে হয়। শেষ পর্যন্ত 1857 সালে সিপাহী বিদ্রোহ ও ভারত প্রথম স্বাধীনতা যুদ্ধের আগুন জ্বলে উঠলে ইংরেজ সরকার ভীত সহস্র হয়ে পড়ে। অর্থাৎ শেষ পর্যন্ত 1857 সালে, আচ্ছা আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, 1757 সাল, 1857 সাল ইম্পর্টেন্ট। 1857 সালে সিপাহী বিদ্রোহ বা কি বলে জানি, ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধের আগুন জ্বলে উঠলে ইংরেজ কারাগারে আটক হন দুদু মিয়া। 1860 সালে তিনি মুক্তি পান এবং 1862 সালে এই দেশপ্রেমী বিপ্লবের মৃত্যু ঘটলে 1862 সালে কার মৃত্যু হয়? দুদু মিয়ার মৃত্যু হয়। তার মৃত্যুর পরে নেতৃত্ব অভাবে ফরাইজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। তার মানে এখানেও আমরা কি দেখতে পাই? ফরাইজি আন্দোলন শেষ। এরপর শুরু হয় বাংলায় নবজাগরণ ও সংস্কার আন্দোলন। ঠিক আছে, তো নবজাগরণ ও সংস্কার আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। 1757 সালে পলাশী যুদ্ধের পর বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সূচনা হয়। আবার অষ্টম-দশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং যদি আমরা বিষয়টি আবার বলতে চাই তাহলে 1757 সালে পলাশী যুদ্ধের পর বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সূচনা হয়। আবার অষ্টম শতকের শেষার্ধে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সের ফরাসি বিপ্লব প্রভাবও এসে পড়ে এই অঞ্চলের রাজনীতিতে। এখানে না জানলেও জানার একটা কথা আছে, কি? অষ্টদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সের ফরাসি বিপ্লব হয়। এই যে বিপ্লব অষ্টদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, ফ্রান্সের ফরাসি বিপ্লব, এই বিপ্লবের ফলেও কিন্তু কি বাংলার রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব পড়ে। এ সময়ে বাংলার কিছু সংখ্যক ব্যক্তি এই বিপ্লবের পরিবর্তনের সংস্পর্শে আসেন। ইউরোপীয় আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে এই শিক্ষিত বাঙালিদের মনে নবজাগরণের সূচনা হয়। ফলে ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা চেতনার কেন্দ্রস্থল। ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাঙালি পরিণত হয় পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির ধারক বাহক।
বাঙালি বুদ্ধিজীবীদের অনেকেই মধ্যযুগীয় চিন্তা চেতনা প্রত্যাখ্যান করে যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে আধুনিক মানুষে পরিণত হয়। এই নবভাবধারা প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু সংখ্যক উদার শাসকের অবদান রয়েছে। তারা দেশি ভাষা সাহিত্যের উন্নতির জন্য ব্যাপক উৎসাহ দিয়েছেন। তাছাড়া খ্রিস্টান মিশনারির প্রতিষ্ঠিত ছাপাখানা আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এখানে না বললেও আমরা এটা বলতে পারি যে খ্রিস্টান মিশনারিদের যে শিক্ষা প্রতিষ্ঠান ছাপাখানা সেগুলো কি আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তো এই যে যারা জ্ঞানীগুণী এদের মধ্যে অন্যতম একজন হচ্ছে কি রাজা রামমোহন রায়। বইতে লেখা আছে ভাই, আমি তো ইতিহাস জানি না। আচ্ছা, এখন রাজা রামমোহন রায় সম্পর্কে একটু তাহলে জানি আমরা। রাজা রামমোহন রায় বাংলা নবজাগরণের স্রষ্টা ছিলেন রাজা রামমোহন রায়। মানে বইতে লেখা আছে, আমি বিশ্বাস করি না ইনশাল্লাহ। বাংলার নবজাগরণের স্রষ্টা ছিলেন কে? রাজা রামমোহন রায়, বইতে বলছে। 1774 সালে হুগলি জেলার রাজনগর গ্রামে তার জন্ম। তাইলে হুগলি জেলার রাজনগর গ্রামে কার জন্ম? রাজা রামমোহন রায়ের। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। বিশেষ করে ইংরেজি, বাংলা, আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় তার অসামান্য দক্ষতা অর্জন হয়। মানে একটা মানুষ কয়টা ভাষা পারতে পারে? ইংরেজি, বাংলা, আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন, গ্রিক, এই অনেকগুলা ভাষায় কী করতেন? তিনি অসামান্য দক্ষতার অর্জন করেন। তিনি বেদান্ত সূত্র ও বেদান্ত সারসহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন। এটাও একটা এমসিকিউ আসতে পারে যে বেদান্ত সূত্র ও বেদান্ত সারসহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন কে? রাজা রামমোহন রায়। তার অন্যান্য রচনার মধ্যে আছে তুহফাতুল মুজাহিদ্দিন, মানে একেশ্বরবাদ সৌরভ। তার রচনার মধ্যে রয়েছে তুহফাতুল মুজাহিদ্দিন, একেশ্বরবাদ সৌরভ, মনজারাতুল আদিয়ান, বিভিন্ন ধর্মের উপর আলোচনা, ভট্টাচার্যের সহিত বিচার, হিন্দুদিগের পৌত্তলিক ধর্মপ্রণালী ইত্যাদি। তাছাড়া তিনি সম্বাদ কৌমুদী, মিরাতুল আকবর ও ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামে 3টি পত্রিকার প্রকাশকও ছিলেন। এটা ইম্পর্টেন্ট হতে পারে যে তিনি কয়টি পত্রিকার প্রকাশক ছিলেন? তিনি 3টি পত্রিকার প্রকাশক ছিলেন। এগুলো কি? কৌমুদী, মিরাতুল আকবর, ব্রাহ্মণিকাল ম্যাগাজিন, এই 3টার কি ছিলেন? পত্রিকার প্রকাশক ছিলেন। আচ্ছা, তিনি হিন্দু সমাজে সতীদাহ, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা করেন। তাহলে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা এগুলো কি করেন? দূর করেন রাজা রামমোহন রায়। তাছাড়া তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। হিন্দু ধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে আত্মীয় সভা নামে একটি সমিতি গঠন করেন। তাহলে আমরা যদি বলি আত্মীয় সভা সমিতি কে গঠন করেন? রাজা রামমোহন রায়। কেন গঠন করেন? হিন্দু ধর্মের সংস্কারের জন্য। 1828 সালে 20 আগস্ট তিনি ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সমাজ কখন প্রতিষ্ঠা করেন? 1828 সালে 20 আগস্ট। তারপরে ব্রাহ্মণ সমাজের উপাসনালয় স্থাপন করেন। তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসে এক নবযুগের সূচনা। তাহলে কার সৃষ্টি নবযুগের সূচনা, কার প্রতিষ্ঠা? ব্রাহ্ম সমাজ কে করেন? রাজা রামমোহন রায়। শুধু সামাজিক আর ধর্মীয় বিষয় নয়, শিক্ষা বিস্তারেও তার অবদান ছিল। তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য প্রয়োজন ইংরেজি শিক্ষা। তাহলে কে বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য ইংরেজি শিক্ষা খুবই প্রয়োজন? রাজা রামমোহন রায়। এ কারণে তিনি সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও 1823 সালে প্রস্তাবিত সরকারি সংস্কৃত কলেজে প্রতিষ্ঠার বিরোধিতা করেন। অর্থাৎ তিনি নিজে সংস্কৃত ভাষায় পণ্ডিত,
তারপরেও তিনি 1823 সালে প্রস্তাবিত যে সরকারি সংস্কৃত কলেজ এটার বিরুদ্ধে তিনি থাকেন। রাজা রামমোহন রায় 1822 সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। তাইলে রাজা রামমোহন রায় 1822 সালে কলকাতায় কি প্রতিষ্ঠা করেন? অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়ার ব্যবস্থা ছিল। এদেশের মানুষকে সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, দর্শন শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন। এদেশের মানুষকে সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক বিজ্ঞান, দর্শন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি ইংরেজ সরকার কর্তৃক গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে একটা চিঠি লেখেন। ঠিক আছে, চিঠি লেখেন। এখন তাছাড়া ভারতীয়দের শিক্ষার জন্য তিনি ইংরেজ সরকার কর্তৃক নির্ধারিত 1 লক্ষ টাকা তিনি সংস্কৃত মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষায় ব্যয় করার জন্য আবেদন করেন। হালার পুঁতে কত খারাপ! কারণ ভারতীয় শিক্ষার জন্য মানে যে কি সংস্কৃত ও মাদ্রাসা শিক্ষার জন্য 1 লক্ষ টাকা সরকার কর্তৃক নির্ধারিত ছিল, এটা সংস্কৃত ও মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে যেন আধুনিক শিক্ষায় ব্যয় করা হয়, এটার জন্য তিনি আবেদনও করেন। তো খারাপ হালায়। 1833 সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। কত সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়? 1833 সালে। মৃত্যুর 2 বছর পর 1835 সালে তার স্বপ্ন সফল হয়। ভারতীয়দের পাশ্চাত্য ভাষা ইংরেজিতে শিক্ষা সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ রাজা রামমোহন রায়ের কত বছর পর রাজা রামমোহন রায়ের মানে ইংরেজি শিক্ষার যে বাঙালির স্বপ্ন, সেটা কত বছর পর? 2 বছর পর সফল হয়, অর্থাৎ 1835 সালে। এরপর আমরা আসি অন্য একটি জায়গায়। আমরা এরপর আসি ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট। তাহলে ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট, যদি আমরা এই যে এটা ধরতে চাই, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, আমি মুখেই বলি। হেনরি লুই ডিরোজিও 1809 সালে 18 এপ্রিল কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। মানে একটা বিদেশি, নাম শুনে বোঝা যাচ্ছে বিদেশির নাম কি? হেনরি লুই ডিরোজিও। হেনরি লুই ডিরোজিও। হেনরি লুই ডিরোজিও 1809 সালে 18 এপ্রিল কী করে? কলকাতা শহরে জন্মগ্রহণ করে। তার পিতা ছিলেন পর্তুগিজ, মানে হেনরি লুই ডিরোজিওর পিতা ছিল কি? পর্তুগিজ, মা ছিল বাঙালি, সংমিশ্রণ। ডিরোজিও ইংরেজি শিক্ষার স্কুল ডেভিড ড্রামডের ধর্মতলা একাডেমিতে পড়ালেখা করেন। এই শিক্ষকের আদর্শ ডিরোজিওকে তার শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করেন। অর্থাৎ কার শিক্ষা তাকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করে? ডিরোজিও কি করে? ইংরেজি শিক্ষার স্কুল ডেভিড ড্রামন্ডের ধর্মতলা একাডেমিতে পড়ালেখা করেন। তো এই শিক্ষকের আদর্শ ডিরোজিওকে তার শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করে। বাঙালি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা। বয়সে তরুণ হলেও তিনি ইতিহাস, ইংরেজি সাহিত্য, দর্শন শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তার দূরদৃষ্টি, বাঙ্গিতা ও বিশ্লেষণ ক্ষমতা তৎকালীন তরুণ সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং করতে সক্ষম হয়েছিল। ইয়ং বেঙ্গল আন্দোলনে সদস্যরা এই দেশবাসীকে বারবার একথাই বোঝাতে চেয়েছে যে তারা ব্রিটিশ কর্তৃক শোষিত এবং শাসিত হচ্ছে। এই কারণে এই তরুণরা ভারতবাসীর স্বার্থবিরোধী সব কাজের ঘোর বিরোধিতা করেছে। যেমন প্রেস আইন, মরিশাসে ভারতীয় শ্রমিক রপ্তানি, ভারতবাসীর স্বার্থের প্রতি উদাসীন 1833 সালে চার্টার আইন এদের দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছে। কারণ তারা বুঝতেই পেরেছে এসব আইনই তৈরি করাই হয়েছে ভারতবাসীকে দমন করার জন্য।
তরুণ সমাজের পুরনো ধ্যান ধারণা পাল্টে দিতে ডিরোজিও কর্তৃক 1828 সালে প্রতিষ্ঠিত হয় একাডেমি অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাডেমিতে তরুণদের এই শিক্ষা দেওয়া হয় যে যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান। মানে কি যে বলবো, কত গুরুত্বপূর্ণ লাইন আর খারাপও কথা, গাজাগরি কথা। মানে একাডেমিতে মানে যে একাডেমি অ্যাসোসিয়েশন তৈরি করে ডিরোজিও, সেটা কি করেন, সেটাতে তরুণদের কি শিক্ষা দেয়, যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান। নতুন চিন্তাধারায় প্রভাবিত তরুণরা সনাতনপন্থী হিন্দু এবং গৌড়পন্থী খ্রিস্টানদের ধর্মবিশ্বাসেও আঘাত আনে। ফলে এরা ডিরোজিও এবং তার একাডেমির সদস্যের প্রতি ক্ষুব্ধ হন। 1830 সালে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা পার্থেনন নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ করে। এতে সমাজ, ধর্ম, বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে নিন্দাসূচক সমালোচনা প্রকাশে হতে থাকে। ফলে কলেজ কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়। তিনি 1831 সালে হিসপাবাস নামক একটি পত্রিকা সম্পাদনা এবং ইস্ট ইন্ডিয়া নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। ওই বছর ডিসেম্বরে মাত্র 23 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ তার এই স্বল্প মৃত্যুবরণকালীন জীবনে তিনি অনেক কাজ করে গিয়েছেন। তিনি প্রভাবিত হয়েছিলেন ডিরোজিও ইংরেজি শিক্ষার স্কুল ডেভিড ড্রামডের ধর্মতলা একাডেমিতে। তো তারপর তিনি নিজে একটা একাডেমি তৈরি করেন, তার নাম হচ্ছে একাডেমি অ্যাসোসিয়েশন। সেটাতে তিনি কি শিক্ষা দেন, তরুণদের যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান। এই নতুন চিন্তাধারায় তার যে ছাত্ররা তরুণরা সনাতনপন্থী হিন্দু ও গৌড়পন্থী হিন্দুদের ধর্ম বিশ্বাসে মানে কি করেন, আঘাত আনে। তো এরাও ক্ষুব্ধ হওয়ার পরে এরাও মানে মেনে নিতে পারে না। 1830 সালে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা কি করে, পার্থেনন নামে একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। এতে সমাজ, ধর্ম, কুসংস্কারের বিরুদ্ধে নিন্দাসূচক আলোচনা প্রকাশিত হতে থাকলে কলেজ কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়। তারপর 1831 সালে আবার হিসপাবাস নামে একটা পত্রিকা সম্পাদনা করেন তিনি। ইস্ট ইন্ডিয়া নামে একটা দৈনিক পত্রিকা প্রকাশ করেন এবং সর্বশেষ ডিসেম্বরে 23 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার প্রদর্শিত পথ অনুসরণ করে চলতে থাকে তার অনুসারীরা। ডিরোজিওর অনুসারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, প্যারীচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ। মাইকেল মধুসূদন দত্ত তার ছাত্র না হলেও তার আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ডিরোজিওর অনুসারীরা আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রভাবিত করেছিল। এই লাইন দুইটা গুরুত্বপূর্ণ না, আবার গুরুত্বপূর্ণ। কিভাবে? মাইকেল মধুসূদন দত্ত তার ছাত্র, মানে ডিরোজিওর ছাত্র না হলেও ডিরোজিওর যে আদর্শ সেটাতে গভীরভাবে প্রভাবিত হয়, এটা বলা যায়। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কার আদর্শে গভীরভাবে প্রভাবিত হয়? ডিরোজিও, হেনরি লুই ডিরোজিওর অনুসারীদের আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রভাবিত করে। কি ডিরোজিওর অনুসারীদের যারা আন্দোলন তার সেটা। এরপর আমরা দেখতে পারতেছি ইতিহাসের এক বিদ্যাসাগরকে, যার নাম হচ্ছে ইচ্ছা করে ব্যঙ্গ করলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দয়ার সাগর, জ্ঞানের সাগর। আচ্ছা, এই মহাপুরুষের জন্ম হয়েছিল 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। খুবই সহজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। তিনি তার তেজস্বিতা সত্যনিষ্ঠা অর্জন করেছিলেন তার দরিদ্র ব্রাহ্মণ পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আর হৃদয়ের মমত্ববোধ তার মা ভগবতী দেবীর কাছ থেকে শিক্ষা নেন। দারিদ্র্যের কারণে রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না। কার রাতে বাতি জ্বালানোর পড়ার ক্ষমতা ছিল না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করেন। এর জন্যই আমাদের বকাশোনা করে বাসায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেন?
সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির যে নিচে, অর্থাৎ আগে তো রাস্তায় একটা গ্যাস বাতি থাকতো, গ্যাস বাতির নিচে কিছুটা মানে ল্যাম্পপোস্টের মতো আলো থাকতো, সেখানে তিনি দাঁড়িয়ে কী করেন, পড়াশোনা করতেন। তিনি ইংরেজি সংখ্যা গণনা শিখেছিলেন বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে কলকাতায় আসার সময় রাস্তার পাশে মাইল ফলকের সংখ্যার হিসেব গুনতে গুনতে। বাবার সঙ্গে ঘুরতে ঘুরতে ইংরেজি সংখ্যা শিখে গেছে রে, আর মুই আর তুমিই পারি না। অসাধারণ মেধা আর অধ্যাবসায়ের গুণে তিনি মাত্র 21 বছর বয়সে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, সংস্কৃতি, অলঙ্কার ইত্যাদি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছেন। আচ্ছা, তিনি বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য কত বছর বয়সে লাভ করেন? সংস্কৃত সাহিত্য 21 বছর বয়সে। এই বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পাণ্ডিত্যের দায়িত্ব লাভ করেন। তাহলে কত বছর বয়সে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পাণ্ডিত্যর দায়িত্ব লাভ করেন? 21 বছর বয়সে। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের পরিদর্শকের দায়িত্ব পালন করেন। কর্মযোগী জীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চায়ও মনোযোগী হন। বাংলা ভাষায় উন্নত মানের পাঠ্যপুস্তকের অভাব দেখে তিনি গদ্য সাহিত্য রচনা শুরু করেন। তিনি বাংলা গদ্য সাহিত্যকে নবজীবন দান করেন। এর জন্য তাকে বাংলা গদ্যের জনকও বলা হয়। এটা বলা যায় আসবে বা আসার মতো একটা কোয়েশ্চেন। কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? বাংলা ভাষার উন্নত মানের পাঠ্যপুস্তকের অভাব দেখে তিনি গদ্য সাহিত্য রচনা শুরু করেন। তিনি বাংলা গদ্য সাহিত্যকে নবজীবন দান করেন, এই জন্য তাকে বাংলা গদ্যের জনকও বলা হয়। শিশুদের লেখাপড়া সহজ করার জন্য তিনি রচনা করেন বর্ণ পরিচয়ের প্রথম দ্বিতীয় ভাগ। শিশুদের জন্য তিনি কি তাইলে রচনা করেন বর্ণ পরিচয়ের প্রথম ধাপ। সংস্কৃত ভাষা শিক্ষাকে সহজ করার জন্য তিনি ব্যাকরণে উপক্রমমণিকা রচনা করেন, এটাও অনেক ইম্পর্টেন্ট। সংস্কৃত ভাষা শিক্ষাকে সহজ করার জন্য তিনি ব্যাকরণে উপক্রমমণিকা রচনা করেন। তাছাড়া তিনি অনেক গ্রন্থ অনুবাদও করেছেন। শুধু সাহিত্য নয়, শিক্ষা বিস্তারেও তার কর্তৃত্ব অসাধারণ ছিল। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন এবং নারী শিক্ষা প্রসারের অগ্রণী ভূমিকা তার অক্ষয় কীর্তি। তাছাড়া স্কুল পরিদর্শক থাকাকালে গ্রামে গঞ্জে 20টি মডেল স্কুল, 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, এটাও অনেক ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল পরিদর্শক থাকাকালীন কি স্থাপন করেন? কি তাহলে গ্রামে গঞ্জে 20টি মডেল স্কুল, 35টি বালিকা বিদ্যালয় স্কুল প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এখন এটি বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। তার মানে বিদ্যাসাগর কলেজের আগের নাম কি? মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বা মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ। তিনি একজন সফল সমাজ সংস্কারক ছিলেন। তিনি কন্যা শিশু হত্যা, বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন। বাল্য বিবাহর বিরুদ্ধে সংগ্রাম করেন হচ্ছে রাজা রামমোহন রায়, আর বহু বিবাহর বিরুদ্ধে সংগ্রাম করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের কঠোর অবস্থায়, বিধবা বিবাহের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেন। তার নিরলস প্রচেষ্টার কারণে 1856 সালে গভর্নর জেনারেল সম্মতিক্রমে তাকে বিধবা বিবাহ আইন পাশ হয়। তার নিরলস প্রচেষ্টার পর কত সালে গভর্নর জেনারেল সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাশ করেন? 1886 সালে। কার জন্য, মানে গভর্নর জেনারেলের জন্য সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাশ করে? বিদ্যাসাগর দান দাক্ষিণের জন্য খ্যাত ছিলেন, এই কারণেই তাকে দয়ার সাগরও বলা হতো। বিদ্যাসাগরকে দয়ার সাগরও কেন বলা হতো? কারণ বিদ্যাসাগর দান দাক্ষিণ্যের জন্য বিখ্যাত ছিল, এই জন্য অনেকে তাকে দয়ার সাগরও বলতো। যথেষ্ট সচ্ছল না হলেও বহু অনাথ ছাত্র তার বাসায় লেখাপড়া করত। কবি মাইকেল মধুসূদন দত্তের চরম অর্থকষ্টের সময়ে বিদ্যাসাগর তাকে প্রচুর অর্থ সাহায্য করেন। তাহলে কবি মাইকেল মধুসূদন দত্তকে কে অর্থ দিয়ে সাহায্য করেন? বিদ্যাসাগর। কবি নবীনচন্দ্র সেন তরুণদের মধ্যে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেন। মানে আরেকজন কবি নবীন্দ্র সেন তরুণ,
বয়সে বিদ্যাসাগর অর্থে লেখাপড়া করেন। তার মাতৃভক্তি ছিল অসাধারণ। মায়ের ইচ্ছায় তিনি গ্রামে দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচ্ছা, কার ইচ্ছায় বিদ্যাসাগর গ্রামে দাতব্য চিকিৎসালয় এবং বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? মায়ের ইচ্ছায়। মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে যাওয়ার জন্য তিনি একবার ভরা বর্ষায় গভীর রাতে দামোদর নদ পার হয়ে বাড়ি যান। মানে মায়ের ডাক সাড়া দিয়ে তিনি তার কাছে যাওয়ার জন্য তিনি একবার ভরা বর্ষার গভীর রাতে দামোদর নদ পার হয়ে বাড়ি যান। 1891 সালে 71 বয়সে পরলোক গমন করেন। আচ্ছা, বিদ্যাসাগর কত বছর বয়সে পরলোক গমন করেন? 71 বছর বয়সে, 1891 সালে। এখন আমরা এতক্ষণ তো জানলাম বিদ্যাসাগর সম্পর্কে, যে বিদ্যাসাগরকে কেমনি কি হ্যান ত্যান। এখন আমরা হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে জানব। হাজী মোহাম্মদ মহসিন 1732 সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলিতে। তার পিতার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ, মায়ের নাম জয়নব খানম। তাদের আদি নিবাস ছিল পারস্যে। হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষ ভাগ্যে উন্মেষে হুগলি শহরে এসে বসবাস করেন। মোহাম্মদ মহসিনের শিক্ষা শুরু হয় হুগলিতে। তার গৃহশিক্ষক আগা সিরাজি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। আচ্ছা, হাজী মোহাম্মদ মহসিনের গৃহশিক্ষক কি ছিলেন? একজন পণ্ডিত ব্যক্তি। তিনি তার কাছে আরবি ফার্সি ভাষায় শিক্ষা লাভ করেছিলেন। ভোলানাথ ওস্তাদ নামে একজন সঙ্গীতবিদের কাছ থেকে সঙ্গীত ও সেতার বাজানো শিখেন। আচ্ছা, কার কাছ থেকে হাজী মোহাম্মদ মহসিন সঙ্গীতবিদের কাছ থেকে সঙ্গীত ও সেতার বাজানো শিখেন? ভোলানাথ ওস্তাদ থেকে। তার উচ্চশিক্ষা শুরু হয় মুর্শিদাবাদে। পিতার মৃত্যুর পর তিনি হুগলি ফিরে আসেন এবং 1762 সালে দেশ ভ্রমণের বের হয়। তিনি মক্কায় মদিনা ভ্রমণ করেন এবং পবিত্র হজ পালন করেন। আরব, মিশর, পারস্য ভ্রমণ করে তিনি 27 বছর পর দেশে ফিরেন। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ যে হাজী মোহাম্মদ মহসিন দেশ গমনের পর কত বছর পর তার নিজ দেশে ফিরে আসেন? 27 বছর পর। 1803 সালে তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের বিশাল সম্পত্তির মালিক হন তিনি। তাহলে আমরা যদি বলি এখানে কার বিশাল সম্পত্তির মালিক হন? হাজী মোহাম্মদ মহসিন, তার বোনের। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তখন বাংলার মুসলমানদের ছিল চরম দুর্দিন। অর্থ ব্যয় করে লেখাপড়ার ক্ষমতা ছিল না তাদের। তিনি তার সমুদয় অর্থ শিক্ষা বিস্তার, চিকিৎসা এবং দরিদ্র মানুষের জন্য ব্যয় করেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানে মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করেন। মৃত্যুর 6 বছর পূর্বে 1806 সালে একটি ফান্ড গঠন করে জনহিতকর কার্যে সম্পত্তি দান করে যান হাজী মোহাম্মদ মহসিন। তাহলে হাজী মোহাম্মদ মহসিন মৃত্যুর 6 বছর পূর্বে, মানে 6 বছর আগে 1806 সালে একটা ফান্ড গঠন করে জনহিতকরের জন্য। সেখানেই তার সমস্ত সম্পত্তি তিনি দান করেন। মহসিন ফান্ডের অর্থে তার মৃত্যুর পর 1836 সালে হুগলিতে মহসিন ফান্ড, হুগলি দাতব্য চিকিৎসালয় এবং 1848 সালে হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়। এছাড়া হুগলিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে মাদ্রাসা ও ছাত্রাবাস প্রতিষ্ঠা শুরু হয়। মহসিন ফান্ডের বৃত্তির অর্থে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চশিক্ষা লাভের সুযোগ পায়। এর মধ্যে সৈয়দ আমির আলীও ছিলেন। তাইলে সৈয়দ আমির আলী কি ছিলেন? তার ফান্ডে পড়াশোনার সুযোগ পায়। এভাবে তিনি তার মৃত্যুর পরও বাঙালি মুসলমানদের জন্য শিক্ষার পথ সুগম করে যান। এই দানশীলতার বিদ্যানুরাগী মহাপুরুষ 1812 সালে 29 নভেম্বর হুগলিতে পরলোক গমন করেন। এখন আমরা জানব নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ 1828 সালে কি করেন? ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা লাভ করেন। আচ্ছা, আব্দুল লতিফ কোথায় ইংরেজি শিক্ষা লাভ করেন? কলকাতা মাদ্রাসায়।
শিক্ষা জীবন শেষ করে তিনি প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল এবং পরে কলকাতা মাদ্রাসায় অধ্যাপনা করেন। অর্থাৎ নওয়াব আব্দুল লতিফ শিক্ষা জীবন শেষ করে প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল, পরে কলকাতায় মাদ্রাসায় অধ্যাপনা করেন। 1849 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। 1877 সালে তাকে কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নতি করা হয়। 1884 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে কৃতিত্বের জন্য সরকার তাকে প্রথমে খান বাহাদুর, পরে নবাব উপাধিতে ভূষিত করেন। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট যে কাকে খান বাহাদুর এবং নবাব উপাধিতে ভূষিত করা হয়, তাকে হচ্ছে নবাব আব্দুল লতিফ, কারণ তার নামে শুরুতে হচ্ছে নবাব আব্দুল লতিফ আছে। আব্দুল লতিফকে তার কি কর্মজীবনের কৃতিত্বের জন্য তাকে প্রথমে খান বাহাদুর, পরবর্তীতে নওয়াব উপাধিতে ভূষিত করা হয়। তিনি বাঙালি মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের কল্যাণের জন্য প্রচেষ্টা চালান। এই উদ্দেশ্যে জনমত গঠনের জন্য তিনি 1853 সালে মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক একটি রচনা করেন। অর্থাৎ তিনি মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক একটি কি প্রতিযোগিতার আয়োজন করেন। কে আয়োজন করেন? নওয়াব আব্দুল লতিফ। তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় অ্যাংলো পার্সিয়ান বিভাগ খোলা হয়। অ্যাংলো পার্সিয়ান বিভাগ কার প্রচেষ্টায় খোলা হয়? নওয়াব আব্দুল লতিফ। বা নওয়াব আব্দুল লতিফ কোন বিভাগ খোলা হয়? অ্যাংলো পার্সিয়ান বিভাগ। সেখানে উর্দু বাংলা শিক্ষারও ব্যবস্থা করা হয়। উচ্চ শিক্ষা গ্রহণে মুসলমান ছাত্রদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরেন। তার প্রচেষ্টায় হিন্দু প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হলে মুসলমান ছাত্ররা সেখানে পড়াশোনা করার সুযোগ পায়। তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম প্রভৃতি স্থানে মাদ্রাসা স্থাপন করেন। আব্দুল লতিফের প্রচেষ্টায় 1873 সালে মহসিন ফান্ডের টাকা শুধু বাংলার মুসলমানদের শিক্ষায় ব্যয় হবে, এই সিদ্ধান্ত গৃহীত হয়। তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা চালু করা হয়। আব্দুল লতিফের উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে 1863 সালে কলকাতায় প্রতিষ্ঠিত মোহামেডান লিটারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ। তাহলে মুসলিম সাহিত্য সমাজ 1863 সালে কে করেন? নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফের সারা জীবনে কর্মের মূল উদ্দেশ্য ছিল তিনটি। প্রশ্ন যদি আসে কার মূল উদ্দেশ্য ছিল তিনটি, বা নওয়াব আব্দুল লতিফের সারা জীবনে কর্মের মূল উদ্দেশ্য কয়টি ছিল? তিনটি। 1. মুসলমান সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিদ্বেষভাব দূর করা। 2. মুসলমান সমাজের উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 3. হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে মৈত্রী বা সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। এরপর আমরা দেখব আরেকজন তিনিও খুব ভালো, সৈয়দ আমির আলী। শুধু দাঁড়িটা একটু, সৈয়দ আমির আলী 19 শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি হচ্ছে সৈয়দ আমির আলী। তাহলে যদি প্রশ্ন আসে 19 শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সৈয়দ আমির আলী। তিনি কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে MA ও BL ডিগ্রি লাভ করে 1873 সালে লন্ডনের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসেন। কর্মজীবনে তিনি বিভিন্ন দায়িত্বপদে অনুষ্ঠিত ছিলেন। তিনি 1890 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। কে কলকাতা হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হন এবং কত সালে? সৈয়দ আমির আলী কত সালে? 1890 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। 1909 সালে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন। বাংলা তথা ভারতবর্ষে তিনি প্রথম মুসলমান নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন মুসলমানদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবি দেওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। এই উদ্দেশ্যে তিনি 1877 সালে কলকাতায় সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করা হয়। এখন যদি প্রশ্ন আসে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন কেন গঠন করা হয় এবং কে গঠন করেন এটা, তাহলে আমরা বলতে পারি যে সৈয়দ আমির আলী বুঝতে পারেন যে মুসলমানদের দাবি দেওয়া এবং তাদের বিভিন্ন দাবি
জন্য একটি রাজনৈতিক সংগঠন তৈরি করা উচিত, তাই তিনি দাবি দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা নিজস্ব রাজনৈতিক সংগঠন তৈরি করেন 1877 সালে কলকাতায়। তাই এই রাজনৈতিক সংগঠনের নাম দেন সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন। কে করেন? সৈয়দ আমির আলী। আচ্ছা, তিনি পত্রপত্রিকায় শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে লেখালেখি করেন। তাহলে কে মুসলমানদের পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে লেখা করেন? সৈয়দ আমির আলী। ফলে 1885 সালে সরকার মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য কতগুলো ব্যবস্থা গ্রহণ করেন। এই কারণে 1884 সালে কলকাতায় মাদ্রাসা কলেজ পর্যায়ে ইংরেজি এবং করাচিতে ইংরেজি প্রতিষ্ঠা উৎসাহিত করেন। তার বিখ্যাত দুটি গ্রন্থ, ভাই এটা আসবো লেখা দিলাম যা, কি মানে দ্য স্পিরিট অফ ইসলাম কার লেখা বই? দ্য শর্ট হিস্টোরি অফ দ্য সারাসেন্স, বা এটাও আসতে পারে যে দ্য স্পিরিট অফ ইসলাম কার লেখা? সৈয়দ আমির আলীর এ শর্ট হিস্টোরি অফ দ্য সারাসেন্স, এটা কার লেখা? এটাও সৈয়দ আমির আলীর লেখা। বা সৈয়দ আমির আলীর লেখা কিতাবটি কী? দ্য স্পিরিট অফ ইসলাম, এ শর্ট হিস্টোরি অফ দ্য সারাসেন্স। এই ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও ইসলামের অতীত গৌরবের কথা তুলে ধরেছেন এই দুটি গ্রন্থে। তিনি বিশ্বাস করতেন আধুনিক ভারতের উন্নতির জন্য হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের একযোগে কাজ করা প্রয়োজন। তিনি 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকে স্বাগত জানান। তাহলে এটা আওয়ামী লীগ থাকলে আসতো যে কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকে স্বাগত জানায় সৈয়দ আমির আলী? 1906 সালে। 1912 সালে তিনি মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। আচ্ছা, মুসলিম লীগের সভাপতি হিসেবে কে নির্বাচিত হন? সৈয়দ আমির আলী। আচ্ছা, কত সালে? 1912 সালে। সৈয়দ আমির আলী নারী অধিকারের বিষয়ে সচেতন ছিলেন। ঠিক আছে, এরপর নারীরা যে এত লাফায়, কার জন্য লাফায় এখন তাকে নিয়ে পড়ব। নবাব ফয়জুন্নেসা চৌধুরী, বা যাকে আমরা বেগম রোকেয়া নামে চিনি, তার নাম আসল নাম। আচ্ছা, নবাব ফয়জুন্নেসা চৌধুরী ছিলেন নারী শিক্ষার একজন প্রবর্তক, সমাজসেবক এবং লেখক। তিনি কুমিল্লার হোমনাথ পরগনার বর্তমান লাকসাম পশ্চিমগাঁও 1834 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আহমেদ আলী চৌধুরী হোমনাবাদ পশ্চিমগাঁওয়ের জমিদার ছিলেন। তাহলে বেগম রোকেয়ার পিতা কি ছিলেন? জমিদার ছিলেন। কোথাকার? হোমনাবাদ পশ্চিমগাঁওয়ের। পারিবারিক পরিবেশে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে তিনি শিক্ষা লাভ করেন। ফয়জুন্নেসা বাংলা ছাড়াও আরবি, ফার্সি ও উর্দু ভাষায় বিশেষ জ্ঞান অর্জন করেন। ফয়জুন্নেসা একজন বিচক্ষণ, কর্মদক্ষ, বুদ্ধিমতী নারী ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি পশ্চিমগাঁও এর জমিদারি লাভ করেন। পিতার মৃত্যুর পর কে পশ্চিমগাঁওয়ের জমিদারি লাভ করেন? বেগম রোকেয়া বা ফয়জুন্নেসা যাকে আমরা বলবো। মা আরাফান্নেসার মৃত্যুর পর মাতুল সম্পত্তির উত্তরাধিকারী হয়ে তিনি বিশাল জমিদারি অধিকারী হন। তিনি সফলভাবে জমিদারি পরিচালনা করে বিশেষ খ্যাতি লাভ করেন। ফয়জুন্নেসা একজন প্রজাবৎসল জমিদার ছিলেন। যদি এমসিকিউ আসে, প্রজাবৎসল জমিদার কে ছিলেন? ফয়জুন্নেসা বা বেগম রোকেয়া। তিনি নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে 1973 সালে কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এটি ভারত উপমহাদেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম। কালক্রমে এটি একটি কলেজে রূপান্তরিত হয় এবং এর নাম করা হয় ফয়জুন্নেসা কলেজ। তাহলে ফয়জুন্নেসা কলেজের আগের নাম কি ছিল? কুমিল্লার একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। দরিদ্র নারীদের শিক্ষার জন্য তিনি নিজ গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। দরিদ্র নারীদের চিকিৎসার জন্য তিনি কলকাতায় একটা দাতব্য চিকিৎসালয় স্থাপন করে। তিনি ফয়জুন্নেসা জেনানা হাসপাতাল নামে একটা চিকিৎসালয় স্থাপন করে। এছাড়া তিনি নিজ জমিদারি এলাকায় বহু প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা ইত্যাদি নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করে। আচ্ছা, যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ, দিঘি, পুষ্করণী খনন প্রভৃতি জনহিতকর কাজে তার গুরুত্বপূর্ণ অবদান। ফয়জুন্নেসার সৃজনশীল প্রতিভার দিকটি নিহিত আছে তার সাহিত্যকর্মে। তিনি আত্মজীবনমূলক উপন্যাস, রূপজাল ছাড়াও
ফজলুন্নেছার সৃজনশীল প্রতিভার দিকটি নিহিত আছে তার সাহিত্যকর্মে। তিনি আত্মজীবনীমূলক উপন্যাস রূপজাল ছাড়াও যদি বলে রূপজাল কেমন উপন্যাস, আত্মজীবনীমূলক তত্ত্ব ও জাতীয় সঙ্গীত সার ও জীবন লহরী গ্রন্থ লেখেন ফজলুন্নেছা। বিভিন্ন সংবাদপত্র ও সাময়িক পৃষ্ঠপোষকতাও করেন। বান্ধব, ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারক প্রভৃতি পত্রপত্রিকা তার আর্থিক সহায়তা লাভ করে। নারী শিক্ষার প্রসার ও জনহিতৈষী কার্যক্রমে স্বীকৃত হিসেবে মহারানী ভিক্টোরিয়া এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। নারী শিক্ষার প্রসার ও জনহিতৈষী কার্যক্রমের স্বীকৃতি হিসেবে মহারানী ভিক্টোরিয়া 1889 সালে নবাব উপাধিতে ভূষিত করেন। এই যে ফয়জুন্নেছা, তার আগে নবাব ফয়জুন্নেছা চৌধুরী কেন? কারণ হচ্ছে রানী ভিক্টোরিয়া তাকে এই যে নারীদের জন্য তারপরে জনহিত অনেক কাজ করেন, এই কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাকে 1889 সালে এই উপাধিটা দেন। তিনি ভারতবর্ষের প্রথম নারী যিনি এই সম্মানজনক উপাধি লাভ করেন। 1903 সালে তিনি নিজ গ্রামে মৃত্যুবরণ করেন। 2000 সালে বাংলাদেশ সরকার ফয়জুন্নেছা চৌধুরীকে 21শে পদক সম্মাননা দেন। তাহলে 2004 সালে বাংলাদেশ সরকার ফয়জুন্নেছা চৌধুরীকে 21শে পদক দেন, এটা মরণোত্তর মানে মারা যাওয়ার পর। এবার আমরা পড়ব রোকেয়া সাখাওয়াত হোসেন। এতক্ষণ আমরা কি ভাবছিলাম? নবাব ফয়জুন্নেছাই হয়তো বা রোকেয়া সাখাওয়াত হোসেন, আসলে না, নবাব ফয়জুন্নেছা ছিলেন অন্য একজন আর রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন অন্য একজন। রোকেয়া সাখাওয়াত হোসেন 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমান মেয়েরাও তখন পিছিয়ে ছিল। তাহলে কত শতকে বাঙালি মুসলমান মেয়েরা পিছিয়ে ছিল? 20 শতকের শুরুতে। মুসলমান সমাজের মেয়েরা সব অধিকার থেকে বঞ্চিত ছিল। লেখাপড়া শেখা তাদের জন্য এরকম নিষিদ্ধই ছিল। সমাজ ধর্মের নামে তাদের রাখা হতো পর্দার আড়ালে গৃহবন্দী করে। তো খারাপ হলে হতে পারে, পর্দা ভাই, পর্দা, এটা আড়াল, এটা ভালো। কি করছে? বলতেছে যে লেখাপড়ার নামে পর্দার নামে তাদেরকে পিছিয়ে রাখা হতো আর কি পড়াশোনা। সমাজ ধর্মের নামে তাদের রাখা হতো পর্দার আড়ালে, গৃহবন্দী করে। মুসলমান মেয়েদের এই বন্দি দশা থেকে যিনি মুক্তির ডাক দিলেন তার নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। ফালতু। বেগম রোকেয়া নামে শ্রদ্ধার সাথে রোকেয়া সাখাওয়াত হোসেন, যাকে সবাই বেগম রোকেয়া নামে শ্রদ্ধার স্মরণ করেন। 1880 সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামে তার জন্ম। তার পিতা জহুরুদ্দিন মোহাম্মদ আবি আলী সাহেবের মায়ের নাম মোসাম্মদ বাহাতুন্নেছা সাবেরা চৌধুরী। ওই অঞ্চলে সাবের পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত। তাইলে রোকেয়া সাখাওয়াতের সময় কোন পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত? সাবের, রক্ষণশীল। মেয়েরা ছিল খুবই পর্দানশীল। রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেছার কাছে শিক্ষা প্রসার করেন। তাহলে আসতে পারি, রোকেয়া তার কার কাছে শিক্ষা গ্রহণ করেন? তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেছার কাছে শিক্ষা লাভ করেন। তাকে পড়াশোনা করতে হতো গভীর রাতে, যাতে বাড়ির লোক টের না পায়। বড় ভাইয়ের একান্ত উৎসাহে তিনি উর্দু, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি ভাষা শিক্ষা লাভ করেন। স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করা সম্ভব না হলেও তিনি বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন। কিশোর বয়স থেকে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাহিত্য চর্চায় বিষয়বস্তু ছিল নারী সমাজকে নিয়ে। তিনি সমাজের কুসংস্কার, নারী সমাজের অবহেলা, বঞ্চনার কোন চিত্র নিজ চোখে দেখেছেন, যা উপলব্ধি করেছেন, তাই তিনি তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। সমাজের চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন নারীদের করুণ দশা। তাদের প্রতি বৈষম্যমূলক আচরণই তার অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর, সুলতানা সম্পর্ক প্রভৃতি চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ কিসে রোকেয়া সাখাওয়াত হোসেনের কিসে হচ্ছে তার নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের যে দিকটি সেটি ফুটে উঠেছে। তার
অবরোধবাসিনী, পদ্মারাগ, মতিচুর, সুলতানার স্বপ্ন প্রভৃতি গ্রন্থে এই চিত্র ফুটে উঠেছে। বিবাহিত জীবনে তিনি তার স্বামীর কাছ থেকে জ্ঞানচর্চায় উৎসাহ লাভ করেছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি জীবনের বাকি সময়টা নারী শিক্ষা আর সমাজ সেবায় ব্যয় করেন। তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক জীবন বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ভাগলপুরে প্রাথমিক বালিকা বিদ্যালয় কার নামে স্থাপন করেন? স্বামীর নামে। 1911 সালে তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। 1831 সালে এটি ইংরেজি গার্লস স্কুলে উন্নতি হয়। মৃত্যু পর্যন্ত তিনি স্কুলের প্রধান শিক্ষিকা এবং সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করেন। সুপারিনটেন্ডেন্টের নারীর অধিকারের জন্য 1996 সালে কলকাতায় অঞ্জুমান খাতিয়ানে ইসলাম মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাহলে মুসলিম মহিলা সমিতিকে প্রতিষ্ঠা করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। নারী শিক্ষা কর্মসংস্থা ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় তার নেতৃত্ব সমিতি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়। 1932 সালে এই মহিষী নারী কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের এই দীর্ঘ ক্লাসটা শেষ, এই অধ্যায়টাও শেষ। এক ক্লাস আমরা ফুল অধ্যায় কভার করে দিয়েছি।